invention. হ্যালো ভিউয়ার্স, আদিত্যর কণ্ঠে এবারের ব্ল্যাক ইনভেনশন। মৃদাঙ্গ চৌধুরী আর আদিত্যর এই ব্ল্যাক ইনভেনশনের পরিবারে আপনাদেরকে সুস্বাগতম। কেমন আছেন বন্ধুরা? অনেক কর্মব্যস্ততার মধ্য দিয়েও আমরা কিন্তু ঠিক ছুটে ছুটে চলে আসি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট নিজেদের হাতে লেখা কিছু গল্প মালা নিয়ে, যা কিন্তু বেশ কিছুটাই ভৌতিকতার ওপরে দাঁড়িয়ে থাকে। মানুষের মনের সেই কুঠুরিতে আতঙ্কের ছাপ ফেলে দেওয়ার জন্য প্রস্তুত আমরা ব্ল্যাক ইনভেনশন। এবারের গল্পটা একদমই ভিন্ন ধরনের গল্প, সব কিছুর থেকে আলাদা, কিন্তু বেশ কিছুটা পরিচিতি রাখে সমাজের সাথে। সেই প্রেক্ষাপটেই আমরা চলে যাব। আর এর যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো আমরা অন্যরকমভাবে ফুটিয়ে তুলতে চেয়েছি আপনাদের কাছে। ডাইরেক্ট চলে আসি প্রেক্ষাপটে। মধ্যবিত্ত এক পরিবারের নিখুঁত একটি ছেলে, বেশ সুঠাম চেহারা, সন্ন্যাসী বড়াল, মাত্র 39 বছর বয়স, বিবাহিত জীবন বেশ কয়েকটা বছরের, 5 বছরের একটি সন্তানও আছে, সুন্দর নাম অপু, এবং স্ত্রী একদম সাধারণ গৃহবধূ, সুন্দর করে তার সংসার গুছিয়ে রাখে। আর এই মধ্যবিত্ত পরিবারের সুঠাম এই কাঁধে দায়িত্ব নিয়ে ফেলেছে বহু বছর আগে থেকেই বাবা মা হারা এই সন্ন্যাসী। বিশেষ কেউ আর ওর পরিবারের মধ্যে যোগাযোগ রাখে না, এই মাত্র কটা সংসার নিয়েই ওর চলা। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তাও আবার ডে নাইট শিফটের। অনেক রাত্রির হয়ে যায় ওর বাড়ি ফিরতে প্রায়, আর আসেও বেশ অনেকটা দূর থেকে। আগরপাড়ায় একটা ছোট্ট ঘরের মধ্যে ওরা ভাড়া থাকে। সদ্য রিসেন্টলি নাকি ঘরটা ওরা চেঞ্জ করেছে। আগের বাড়িটাতে বড্ড জল উঠত, বড্ড স্যাঁতস্যাঁতে ছিল। শীতকাল, বর্ষাকাল কি গ্রীষ্মকাল একই রকমই হয়ে উঠত, যার জন্য বাড়িটা এবারে চেঞ্জ করে। আর বাড়িটা এবারে কিন্তু সস্তাতেই পেয়ে যায়। 2 কামরার ঘর, তাও বেশ বড় বড় ঘর। যদিও সস্তাতে পাওয়ার অনেক কারণ আছে, কারণ স্টেশন থেকে বেশ খানিকটা দূরে কিন্তু ওদের এই ঘরটা, তাই বেশ কিছুটা সস্তায় পাওয়া যায়। যাই হোক, শীতের রাত্রে সেদিনকে আর ট্রেনের কোনো ঝুটঝামেলার মধ্যে সন্ন্যাসী যায়নি। সোজা ও চলে আসে বাসে করে ডানলপ থেকে অটো ধরে সোজা কামারহাটির মুখে। সেখান থেকে পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে দুদিকের জঙ্গলগুলোকে পেরোতে ও স্টেশনের দিকে রওনা দেয়। রাত্রির তখন প্রায় 12টা ছুঁই। রাস্তার দুপাশে দানবাকৃতি গাছগুলো যেন ওকে অনেক প্রশ্ন করছিল। হয়তো কোনো অন্ধকারের মধ্যে ঝুপ করে বসে থাকা কেউ হয়তো ওর দিকে তাকিয়েছিল, আর হয়তো কেউ ওত পেতে বসে আছে ও আসছে বলেই। বেশ কিছুটা দূর এগোনোর পর আচমকাই সন্ন্যাসী দাঁড়িয়ে যায়। মনে হয় যেন ওর পেছনে পেছনে যেন কেউ হাঁটছে, এবং মনে হচ্ছিল যেন ওকে ধরার চেষ্টা করছে। একবার দুবার ভাবছিল যে পেছন ঘুরে একবার দেখি যে কেউ আসছে কি না, কিন্তু না, পেছন ঘুরে কোনো দেখানোর সময় তখন ওর হাতে নেই। তৎক্ষণাৎ ওর মাথাতে আসে যে মোবাইলটা বের করে একবার আলো জ্বেলে নিই, বাট তৎক্ষণাৎ ওর মাথাতে এটাও আসে অনেকক্ষণ আগেই মোবাইলটায় চার্জ না থাকার দরুন মোবাইলটা বন্ধ হয়ে যায়, যার জন্য ও বেরোনোর সময় ও বাড়ির লোকের সাথে অলরেডি ফোনে কথা বলে নেয়। ও ঋতুজাকে বলেই দেয় যে ঋতু, আমার কিন্তু আসতে আজকে রাত্রির হতে পারে, কারণ আমি বাস রুট ধরেছি। আর কোনো রকম কোনো দেরি না করে ও সেখান থেকে রীতিমতো বেশ দ্রুতগতিতে
পা চালাতে থাকে। সামনেই বাহাতে পড়ে বাস টার্মিনাস, আর তার গায়ে রয়েছে বিশাল প্রকাণ্ড একটা ফ্যাক্টরি, জুট মিলের। ওটাকে ক্রস করে এগোতে যাবে কি ও মনে মনে চিন্তা করে সাবওয়ে দিয়ে গেলে অনেকটা দূরে হয়ে যাবে, তার থেকে কোনো দরকার নেই। বরাবর ও যেরকমভাবে ক্রস করে ঠিক সেরকমভাবেই আজকে এক ছুটে লাইনটাকে ক্রস করে যাবে, কারণ ওর ভেতরে তখন অলরেডি আতঙ্কের একটা ছাপ পড়ে রয়েছে। ওর সব কিছুকে অগ্রাহ্য করে ও রীতিমতো লাইনটা ক্রস করে, এবং লাইনটা যখন ও ক্রস করে তখন সন্ন্যাসী ফিল করে যে সন্ন্যাসীর পেছনে তখনও যেন সেই পায়ের আওয়াজ ওকে পিছু করে চলেছে, এবং রীতিমতো পিছু করে চলেছে। সন্ন্যাসী দ্রুত গতিতে এগোতে থাকে, আওয়াজটাও যেন ওর পেছনে দৌড়াতে থাকে, এবং হুড়মুড়িয়ে গিয়ে সন্ন্যাসী আতঙ্কে গিয়ে পড়ে সামনের একটা ছোট্ট ঝোপের মধ্যে। সেই সময় লাইন পাড়ের বাজার সদ্য বন্ধ হওয়াতে 2-3 জন লোককেও পেয়ে যায়। তারা দৌড়ে এসে সন্ন্যাসীকে টেনে তোলে, আর ঠিক পেছন দিক দিয়ে ঠিক লাস্ট ট্রেনটা সেই সময় হুশ করে বেরিয়ে চলে যায়। ওফ, সত্যি কয়েকটা সেকেন্ডের মধ্যে যেন দীর্ঘ নিঃশ্বাসটা ওর পড়ে। আর যদি একটু দেরি হতো। যাই হোক, সঙ্গে সঙ্গে লোকেরা তাকে তুলে খালি একটাই কথা বলে, দাদা লাইন ক্রস করছেন, এইভাবে লাইন ক্রস করবেন না, যখন তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কি হয় আপনাদের বুঝে পাই না যে রাস্তাটা ঘুরে আসলে। কিন্তু সন্ন্যাসী বোঝাতে পারে না যে কেন ও সেদিনকে সাবওয়ে ধরেনি, শর্টকাট ধরেছিল। ওখান থেকে বেশ কিছুটা এগোনোর পর সন্ন্যাসী বুঝতে পারে যে বেশ ভালোই লেগেছে। অন্ধকারের মধ্যে পড়ে যাওয়াতে তখন বুঝতে পারেনি। একটু দূর এগিয়ে গিয়ে লাইট পোস্টের তলায় গিয়ে আস্তে করে প্যান্টটা তুলে দেখে বেশ খানিকটা জায়গা জুড়ে রক্তটা জমাট বেঁধে গেছে, হাতেও লেগেছে, আর বুকের সাইডটা দিয়েও বেশ চিনচিন করে ব্যথা হচ্ছে। এইসব পরোয়া না করেই অনেক রাত্রির হয়ে গেছে। হয়তো এতক্ষণে ঋতু হয়তো কতবারই না ওকে ফোন করেছে, বাট সুইচ অফ থাকায় হয়তো টেনশনেও পড়ে গেছে, যার জন্য আর কোনো দিক চিন্তা না করে ও ওখান থেকে হাঁটাই লাগায়। কারণ ওই রাত্রির বেলা 12:30 পৌনে 1টার সময় ওর আর কোনো অটো পাওয়ার চান্সই ছিল না। হাঁটতে থাকে। বেশ জনবহুল এলাকা, কিন্তু শীতের সময় বলে এলাকায় প্রায় লোকজন না থাকাই চলে। হাঁটতে থাকে। পাশেই একটা ছোট্ট ভেড়ি, বেশ ফুরফুরিয়ে হাওয়া দিচ্ছিল, উত্তরে হাওয়া। ভালো হয়তো লাগছিল, কারণ যেহেতু সদ্য টাটকা ব্যথাটা পেয়েছে, কিন্তু শরীরের ভেতরে ওর কী হচ্ছিল সে একমাত্র কাউকে বোঝাতে পারছিল না। অদ্ভুত একটা অস্বস্তি যেন শরীরের ভেতরে হচ্ছিল, আর তখনও কিন্তু ওর কানে ভেসে আসছিল সেম সেই পায়ের আওয়াজ। নাকি এটা ওর মনের ভুল? সব কিছুকে ভুলে গিয়ে সন্ন্যাসী আরও দ্রুত গতিতে এগোতে থাকে, কিন্তু এবার সাবধানতায়। সন্ন্যাসী যখন বাড়ির মুখোমুখি চলে আসে, দূর থেকে ওর মনটা খুব খুশিতে ভরে যায়, কারণ ও দূর থেকে দেখতে পায় যে ঋতুজা দাঁড়িয়ে রয়েছে দরজার একদম মুখেই। বুঝতেই পারা যাচ্ছিল একটা উদ্বেগ হয়ে রয়েছে, এবং ঋতুজা ওকে দূর থেকে দেখে কিছু একটা আঁচ করতে পেরে কোলে অপুকে নিয়েই দৌড়ে বেরিয়ে আসে। কি হয়েছে তোমার? এটাই ছিল ঋতুজার প্রশ্ন। সন্ন্যাসী ওকে শর্টকাটে সব বলতে থাকে, কিন্তু এটাই বলতে থাকে যে ও দেরি হয়ে যাচ্ছিল বলে ও পড়ে যায়। বাদবাকিটা ওকে আর কিছু বলে না, কারণ একই রাত্রির বেলা, তার মধ্যেও বাড়িতে একা থাকে, অনেক কিছু ও নেগেটিভ চিন্তা করে ফেলবে। একটা পুরুষ মানুষকে অনেক কিছু নিয়ে এই মধ্যবিত্ত সমাজে বেঁচে থাকতে হয়, সেটা একমাত্র সেই পুরুষ মানুষটাই জানে। তো সেই ঘটনা ঘটার পর বেশ কিছুক্ষণ চলে যায়। ওরা খেতে বসবে, তো সেই সময় হাত মুখ ধুয়ে এসে সন্ন্যাসী খেতে বসে। খাওয়াটার মধ্যে একটু অস্বাভাবিকতা ছিল, বড্ড যেন হুটোপাটি করে খাচ্ছিল সন্ন্যাসী সেদিন। ঋতু ওকে বারবার জিজ্ঞেস করছিল কোথাও যাবে নাকি যে এত তাড়াহুড়ো করছো, বাট সন্ন্যাসী কোনো মুখে আওয়াজই দেয়নি। খালি একটাই কথা বলল, আমার খুব খিদে পেয়েছে, অনেকটা হেঁটেছি আজকে, খুব খিদে পেয়েছে আমার। ঋতুজা আর বেশি কিছু
না জিজ্ঞেস করে বলল, আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। ঋতুজা ওকে প্রশ্নও করে, তোমাকে কি আর কিছু দেব? সন্ন্যাসী তৎক্ষণাৎ বলে ওঠে, আর না থাক, যদি দরকার পড়ে আমি চেয়ে নেব। কীরকম যেন কথার মধ্যে একটা বাঁধন ছাড়া লাগে ঋতুজার, কিন্তু অতটাও গা মাখায় না, কারণ রাত্রির অনেক হয়েছে, অপুটাও ঘুমিয়ে পড়েছে। হাত মুখ ধুতে যায় বাইরে। আর ওদের এই নতুন যে বাড়িটা ছিল না, সেই নতুন বাড়িটায় একটা সুন্দর বাইরে কুয়ো ছিল, বেশ সুন্দর করে বাধাই করা। সেই কুয়ো পাড়েই যত ঋতুজার কাজ, তো সেইখানেই ওরা যায় হাত ধুতে। স্বামী স্ত্রী যখন হাত ধুয়ে ঘরের দিকে যাবে, তখন সন্ন্যাসী ওইখানে দাঁড়িয়ে থাকে চুপ করে সামনের মাঠের দিকে তাকিয়ে। ঋতুজা ওকে প্রশ্ন করে, তুমি ঠান্ডার মধ্যে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? চলে আসো, যদি তোমার হাত ধোয়া হয়ে থাকে পায়ে জল দাও, চুপচাপ চলে আসো, কালকে সকালে তোমার আবার ডিউটি আছে। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী কিছুক্ষণ চুপ করে নিস্তব্ধতার সুরে বলে ওঠে, হ্যাঁ যাচ্ছি, তুমি যাও। ঋতুজা আবার ওকে জিজ্ঞেস করে, তোমাকে বলছি যখন তুমি চলে এসো, কেন তুমি ওখানে দাঁড়িয়ে আছো, অন্তত এই রাত্রির বেলা? আবার সন্ন্যাসী সেম কথা ওকে রিপিটেডলি বলে, হ্যাঁ তুমি যাও। ঋতুজার কীরকম একটা যেন খটকা লাগে। সন্ন্যাসীর কি তাহলে অফিসে কোনো রকম কোনো কিছু হয়েছে? এত গম্ভীর কেন? আর আজকে হঠাৎ তো পড়েই বা গেল কেন? আর এরকমভাবে ও বিহেভই বা করছে কেন? যত ঋতুজার মাথায় প্রশ্ন আসে আর ততই রাত্রির বাড়তে থাকে, যার জন্য ঋতুজার বেশি কিছু ওকে না ঘাটিয়ে চুপচাপ নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে অপুর পাশে। কখন ঘুমিয়েও পড়ে। আচমকা প্রায় 1-1.5 ঘন্টা প্রায় হয়তো কেটে গেছে, ঋতুজা আচমকা বিছানার মধ্যে লাফিয়ে ওঠে এবং তাকিয়ে দেখে যে সন্ন্যাসী দেওয়ালের দিকে ঘুরে কিরম উবু হয়ে বসে দেওয়ালের মধ্যে নিজের হাত দিয়ে আঁকিবুকি কাটছে। আর হয়তো এই কাটাটা অনেকক্ষণ ধরেই চলছিল, কারণ দেওয়ালের মধ্যে রীতিমতো রক্তের দাগ। চিল্লিয়ে ওঠে ঋতুজা ওই মুহূর্তে এবং ওর কাছে চলে যায় এবং ওকে ঝরে ঝাঁকিয়ে বলতে থাকে, কি হয়েছে তোমার সন্ন্যাসী, তুমি কেন এরকম বিহেভ করছো? আমি তোমাকে অনেকক্ষণ ধরে ফিল করছি, তোমার আঙুলগুলো দেখেছো? তোমার আঙুল রীতিমতো রক্তাক্ত হয়ে গেছে, রক্ত পড়ছে, এই কী অবস্থা? হঠাৎ একটা জানলার বাইরের সেই লাইটটা যখন এসে সন্ন্যাসীর মুখে পড়ে, সন্ন্যাসী যখন ঋতুজার দিকে তাকায়, ঋতুজা যেন সেই মুহূর্তে ওটা নিতে পারে না। চোখটা যেন ওর দিকে নিথর হয়ে তাকিয়েছিল, যেন একটা মৃত মানুষের চোখ। চোখটা যেন জলজল করছিল মনি দুটো, আর ঠোঁট দুটো কাঁপছিল। আর অদ্ভুতভাবে ওর দিকে যেন এগিয়ে আসছিল। খুব আতঙ্ক ওই মুহূর্তে ওকে গ্রাস করছিল। ঋতুজা আবার ওকে ঝাঁকায়, চিল্লিয়ে বলে ওঠে, সন্ন্যাসী কেন এরকম করছো তুমি? কি হয়েছে তোমার? সম্বিত ফিরে পায় সন্ন্যাসী। সন্ন্যাসী ওর দিকে তাকিয়ে কিরম যেন একটা বিধ্বস্ত অবস্থায় বলে ওঠে, কি হয়েছে ঋতুজা? কি হয়েছে? তুমি এত রাত্রির বেলা আমাকে ডাকছো কেন? যেন কিছুই জানে না। যখন আঙুলগুলো দেখে তখন ও নিজেই ফুপিয়ে কেঁদে ওঠে, এ কি অবস্থা করেছি আমার? কি হয়েছে আমার? কেন এরকম হচ্ছে আমার? ও ঋতুজাকে বলতে চায়, আমার না ভেতরে কিরকম একটা অস্বস্তি হচ্ছে, যেন দমটা যেন বন্ধ হয়ে আসছে, আমি না বোঝাতে পারছি না। আমি শুচ্ছি কিন্তু শুতে পারছি না, চোখ বন্ধ করছি, মনে হচ্ছে যেন একটা অন্ধকারের মধ্যে যেন আমি ঢুকে যাচ্ছি, কীরকম যেন হচ্ছে। ঋতুজা খুব টেনসড হয়ে যায়, ওর চোখে মুখে জল দেয়, বলে তুমি শো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই।
অনেক রাত্রির পর্যন্ত জাগার দরুন বেলাটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। কিন্তু সন্ন্যাসীর আর অফিস যাওয়া সেদিন আর হলো না। আর সন্ন্যাসী সেদিনকে বলে নয়, তারপর থেকে ওদের ওই নতুন বাড়িতে পরিস্থিতিটা অন্যরকম এসে দাঁড়ায়। কারণ সন্ন্যাসী অফিস যাওয়াটা বন্ধই করে দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন নয়, 15 দিনের থেকে 16 দিন সন্ন্যাসী অফিস না যাওয়াতে অফিস থেকে ওকে অফ করিয়ে দেয়। সাসপেন্ড লেটার ওর কাছে চলে আসে। তাতেও সন্ন্যাসীর কোনো যায় আসে না। সে রীতিমতো চুপচাপ একটা কিছু জানেই না যেন বাড়িতে বসে থাকে, যেন কিছু হয়নি। বাট ঋতুজার মাথার উপরে আকাশ ভেঙে পড়ে। সদ্য ঘর নেওয়া এই ছোট্ট সংসার, বাচ্চাটা রয়েছে, সন্ন্যাসীর কি হয়েছে, কেনই বা এরকম করছে? মাকে ফোন লাগায়। ডিটেলস ঘটনা ঋতুজা ওর মাকে বলে। একটা মায়ের মন। মা তখন বলে ওঠে কি, ওকে কোনো ঠাকুর বাড়ি নিয়ে যা, মনে হয় কোনো হাওয়া বাতাস লেগেছে। ঋতুজা কিন্তু এই সমস্ত একদমই বিশ্বাস করে না। কিসের হাওয়া বাতাস? কিন্তু দীর্ঘদিন এই ঘটনাগুলো হাতুড়ির মতো ওর সংসারে বাড়ি খেতে 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 একটা সময় যেন এই জায়গাটাও তৈরি হয় যে ওকে ঠাকুর বাড়ি নিয়ে গেলে হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে। ওকে নিয়েও যায়। ঠাকুর বাড়ি পেয়ে যাওয়ার পরেও কোনো কিছুই ঠিক হয় না। অ্যাজ ইট ইজ একই রকম চলতে থাকে। সেই ও রাত্রির বেলা ওঠে, আর উঠে কখনো দেওয়ালে আঁকিবুকি কাটে, হাতটাকে রক্তাক্ত করে, কখনো বা নিজের মাথার চুলটাকে নিজেই ছিঁড়তে থাকে। এমনও দিন গেছে যে বাইরে বেরিয়ে গিয়ে 2-3 বার কুয়োর মধ্যে নামতেও গেছে। এক একটা দিন ঋতুজার কাছে আতঙ্কের মতো কাটতে থাকে, যেন অন্ধকারের মধ্যে যেন রাত্রির হলেই কেউ ঝুপ করে এসে দাঁড়িয়ে থাকে ওদের সংসারটাকে গ্রাস করবে বলে। কিন্তু সে কে? কে সেই অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে থাকে? দিনের পর দিন আস্তে আস্তে করে এরকম বিহেভগুলো সন্ন্যাসীর মধ্যে বাড়তে থাকে। সুন্দর একটা সুঠাম চেহারা ভেঙে চুরে তছনছ হয়ে যায়। সেই চওড়া কাঁধ আর চওড়া থাকে না, লম্বাটা শুধু লম্বাই থাকে। বাট দিনকে দিন যেন সন্ন্যাসী কুঁজো হতে থাকে। কোনো কিছু কাজ করতে গেলেও যেন সেখানে একটা আলসেমি ওকে গ্রাস করে। আর অবসর সময় কি জানি কি চিন্তা নিয়ে নয় কখনো কুয়োপাড়, তো নয় কখনো ছাদ, আর না হলে কখনো জানলার দিকে একভাবে তাকিয়ে থাকে। ওর 5 বছরের সন্তান অপু তার বাবার কাছে যেতে গিয়েও ভয় পায়। যখন সন্ন্যাসী ওর বাবার কাছে, ওর ছেলের কাছে যায়, যখন টানে যে আয় বাবা আমার কাছে আয়, আয় আমরা খেলবো, তখনও অপু ওর মায়ের দিকে না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আর ঋতুজা জানলার ধারে বসে চুপ করে একবার সন্ন্যাসীর দিকে দেখে, তো একবার অপুর দিকে দেখে। চিবুক বেয়ে নেমে আসে টস টস করে চোখের জল। মেয়েটাকে ওকে বোঝাতে পারে না যে নতুন সংসার করতে এসে এ কি এক যন্ত্রণার সে শিকার হচ্ছে। না বাড়ির লোককে বোঝাতে পারছে, না নিজের অন্তরকে বোঝাতে পারছে। একটা চাপা কষ্ট প্রতিনিয়ত রাতের অন্ধকারের বালিশগুলো তার জানান দিয়ে যায়। যাই হোক, অনেক কিছু চিন্তাভাবনা করার পর ঋতুজা কোনো এক জায়গার থেকে খবর পায় যে সামনেই এক জায়গায় এক পীর বাবা বসেন। তৎক্ষণাৎ আর দেরি না করে সেদিন পীর বাবার কাছে নিয়ে যাওয়া হয় সন্ন্যাসীকে। সেদিন খুব ঝড় উঠেছিল বাইরে, মারাত্মক বিদ্যুৎ চমকাচ্ছিল। বৃষ্টি নামবো কি না
ছোট্ট অপুকে কোলে নিয়ে আর সন্ন্যাসীকে নিয়ে আস্তে আস্তে করে এগোতে থাকে ওরা পীর বাবার কাছে। বেশ কিছুটা যাবার পর দরজা গিয়ে দেখে বন্ধ। অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে আর নেমেও যায় আচমকা বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। কিন্তু কোনো রকম তার আগে প্রকাশ পায়নি যে বৃষ্টি নামবে। কি অদ্ভুত সিচুয়েশন না? কোনো রকমে একটা অনেক পুরনো গাছ আছে ওখানে, আর গাছটার গুড়িটা বিশাল মোটা, যেটা বোধহয় 20 জন মিলেও ঘিরে ধরতে পারবে না। একমাত্র ওইখানে ওই স্থানে এখনও সেই গাছটা আছে, আর সেইটাকে বলা হয় পীরতলা। সেই গাছের ওখানে ওরা এসে আশ্রয় নেয়। বেশ কিছুক্ষণ পর ছোট্ট খুপড়ি একটা ঘর থেকে একজন বয়স্ক মানুষ, মুখে এক চিলতে দাড়ি আর মাথায় একটা সাদা রঙের টুপি, পরনে বেশ কিছুটা উঁচুতে পরা লুঙ্গি, সাদা একটা ফতুয়া, বেরিয়ে আসে। এসেই জিজ্ঞেস করে যে কি হয়েছে, কার প্রবলেম, এবং কথাটা বলেই এক নিমেষে ওনার চোখ চলে যায় সন্ন্যাসীর দিকে। মুহূর্তের মধ্যে সন্ন্যাসী ওখানে দাঁড়িয়েই বলে ওঠে, ঋতজা, এখান থেকে এখন এই মুহূর্তে চলো, আমার শরীর ভালো লাগছে না। তৎক্ষণাৎ পীর বাবা ওর হাতটাকে ধরে নেয়, আর ধরে নিয়েই সাথে সাথে ওকে প্রশ্ন করে, কি চাস, কেন ওকে এইভাবে ধরে রেখেছিস? ঋতজা রীতিমতো এই সমস্ত আচমকা প্রশ্ন আর উত্তরের খেলায় ও অবাক হয়ে তাকিয়ে থাকে, একবার পীর বাবার দিকে তো একবার সন্ন্যাসীর দিকে। ও বুঝেই উঠতে পারে না যে এদের মধ্যে কি কথোপকথন চলছে। বারবার প্রশ্নের লেনদেনে ঋতজা যেন রীতিমতো তিতিবিরক্ত হয়ে গিয়ে কান দুটোকে চেপে ধরে। খালি মাঝে মাঝে একটাই খালি উত্তর ভেসে আসছিল সন্ন্যাসীর গলা দিয়ে, আমি যাব না, আমার কোনো রকম যাওয়ার ইচ্ছা নেই। অনেক কষ্টে অনেক দিন প্রতীক্ষা করে তবে গিয়ে আমি এইরকম সুন্দর একটা পরিবার পেয়েছি। কই, আমার তো কোনো পরিবার আমি পাইনি, আর আমার পরিবার পেলেও সেই পরিবার আমাকে রাখতে পারেনি। তাই এই পরিবার আমি ছাড়ব না, যদি ছাড়তেই হয় এদেরকে নিয়েই আমি এই পরিবার ছাড়ব, বলেই খিলখিলিয়ে একটা অদ্ভুতভাবে হেসে ওঠে। দিয়েই সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। পীর বাবা আর কোনো কথা না বাড়িয়ে একটা বোতলের মধ্যে একটু জল দিয়ে ঋতজার হাতে তুলে দেয়, আর একটা মাদুলিও দেয়, আর বলে, আবার 1 সপ্তাহ পরে শুক্রবার ওকে নিয়ে আসবে এখানে, আমি দেখছি কদ্দূর কি করা যায়। চলে যায় ওখান থেকে ঋতজা ওকে নিয়ে। আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে জায়গাটা থেকে বেরোয়, আর একবার দুবার করে পেছন ঘুরে তাকাতে তাকাতে যায়। পীর বাবা বুঝতে পারে যে এই মেয়েটার চোখে তখনও একটা ক্ষীণ আশার আলো রয়েছে যে আমার স্বামী সুস্থ হয়ে যাবে। আস্তে আস্তে করে বাড়িতে প্রবেশ করে, আর ঠিক বাড়িতে প্রবেশ করবে কি ঠিক সেই সময় আবার একটা অঘটন। দেখে উঠোনের সামনে একটা কালো কুচকুচে বিড়াল পড়ে রয়েছে, যার গলাটার পাশ দিয়ে, পেটের পাশ দিয়ে আঁচড়ানোর দাগ, লেজটা নেই, একটা কানের সাইডটা আধ খাওয়া, মুখের পাশ দিয়েও বেরোচ্ছে রক্ত গলগলিয়ে, আর অদ্ভুতভাবে একটা গোয়াচ্ছে। আর আশেপাশের যেন অনেকগুলো বিড়াল কিরকম অদ্ভুত সুরে যেন কাঁদছে, যেটা ঋতজা নিতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে অদ্ভুতভাবে হাসতে থাকে সন্ন্যাসী। হাসিটা কন্টিনিউ হতেই থাকে। ঋতজা রীতিমতো ধমক দেয় ওকে,
ধমকের কোনো পরোয়াই করে না ও। দৃষ্টি কিন্তু ওই সেই বিড়ালটার দিকেই, আর কাঁচা রক্তের দিকে কন্টিনিউয়াসলি তাকিয়ে রয়েছে সন্ন্যাসীর চোখ। বলতেও কীরকম লাগে, দেখে মনে হচ্ছে যেন ওই রক্তটা ওর চাই। এক মুহূর্তে আবার ওকে ধরে সচরে ঝাঁকিয়ে দেয় ঋতুজা। তুমি কি ইয়ার্কি মারছো? আমি এদিকে টেনশনে মরছি। সন্ন্যাসী কোনো উত্তরই দেয় না, চুপচাপ বিড়ালটার পাশ দিয়ে অদ্ভুতভাবে ঘাটটাকে কীরকম যেন বেঁকিয়ে বিড়ালটাকে দেখতে 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 ঘরে ঢুকে যায়। বেশ রাত্রির হয়ে যায়। ওই বিড়ালের বডিটাকে ওখান থেকে সরাতে, ফেলতে, রক্তগুলোকে পরিষ্কার করতে করতে অনেকক্ষণ ধরেই ব্লাডটা ওখানে পড়ে থাকার দরুন বেশ একটা কালচে কালচে ভাব এসে গেছিলো ব্লাডে। সেগুলোকে পরিষ্কার করে বেশ গা হাত পা ওই শীতের রাত্রির এই বাধ্য হয়ে ধুয়ে ঋতুজা ঘরে ঢোকে। ওরা সেদিন বাইরে থেকে খাবার কিনে নিয়ে ঢুকেছিল, কারণ বেশ খানিকটা রাত্রিরও বেড়ে গেছিল এই সমস্তগুলো হতে হতে। আর অপু তো কখন ঘুমিয়েই পড়েছে ঋতুজার কোলে। বেশ কয়েক যাবৎ হয়ে গেছে যে সন্ন্যাসী কিন্তু অপুকে কোলে নেয় না, নাকি অপু ওর কোলে আসতে চায় না, সেটা একমাত্র অন্য কেউ জানে। তো বাবা আর ছেলের মাঝখানে একটা বেশ ডিস্টেন্স তৈরি হয়ে গেছিল। শুধু বাবা ছেলে নয়, স্বামী স্ত্রীর মধ্যেও একটা আস্তে আস্তে করে ডিস্টেন্স তৈরি হয়ে গেছিল। কি সুন্দর ছিল আগের দিনগুলো। ঋতুজা বসে ভাবতে থাকে সন্ন্যাসী কখন বাড়ি ফিরবে। প্রতিদিনই কিছু না কিছু হাতে করে নিয়ে আসতো, অপুর জন্য, ঋতুজার জন্য। বাইরে কিচ্ছু খেতই না ছেলেটা, কারণ জানে ঋতুজা আর অপু এগুলো খেতে খুব ভালোবাসে। কত সুন্দর দুঃখী পরিবারের মধ্যেও কিন্তু একটা সুখী পরিবার ওদের মধ্যে সবসময় ভেসে উঠত। একটা সুন্দর বন্ডিং ছিল। জানি না কোন আতঙ্ক বা কোন অশরীরীর একটা ছাপ এই নতুন বাড়িতে আসার পরে ওদেরকে গ্রাস করতে চলেছে। কি হবে পরবর্তী সময়টা, এই সমস্ত চিন্তা করতে করতেই ঋতুজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। চুপ করে কিছুক্ষণ থেকে নিজেকেই বলে ওঠে, জানি না কি লেখা আছে ভবিষ্যতে। সেইখান থেকেই গল্পের মোড় কিন্তু রীতিমতো ঘুরে যায় একটা হাড় হিম করা জায়গায়। সেদিন দিনটা ছিল শনিবার। বেশ খানিকটা রাত্রির কেটে গেছে, প্রায় 12:30। ঋতুজা সেদিনকে একটু দেরি করেই ঘুমাবে ঠিক করেছিল, কারণ ঋতুজা ঠিকই করে নিয়েছিল যে রাত্রিরে অ্যাকচুয়াল ও কি করে, সন্ন্যাসীর অ্যাকচুয়ালি বিহেভিয়ারটা কেন রাত্রি এরকম হয়। যেন ঋতুজার একটা জেদ চেপে গেছিল মাথায়, যে ওকে ও বলবেই আর ধরবেই আর ধরাবেই। সন্ন্যাসী সেদিনকে রাত্রিবেলাটা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং সেই দিনকেই ও অপুকে কাছে টেনে নেয় এবং অপুকে জড়িয়ে ধরে শুয়েছিল। ঋতুজা বেশ কিছুক্ষণ ওয়াচ করার পরে যখন দেখলো সব কিছু নর্মাল, ঋতুজার মনে একটা আলাদা শান্তির একটা হাওয়া যেন খেলে গেল। ঋতুজা আস্তে করে গিয়ে শুয়ে পড়ল। ভোর হলো, সূর্যের আলো এলাকা আর সেই বাড়িকে ছাপিয়ে চলে গেল, কিন্তু ওদের বাড়ির দরজা কিন্তু খুলল না। অনেকক্ষণ পর দরজাটা খুলে প্রথম বেরোলো সন্ন্যাসী। চুপচাপ বাইরে দাঁড়িয়ে কুয়োপাড়ের সামনে এসে ঠান্ডা মাথায় একটা সিগারেট ধরালো। সিগারেট ধরিয়ে পায়চারি খাচ্ছে আর
সিগারেটের ধোঁয়াটাকে এদিক ওদিক করে ছাড়ছে, যেন ওটা কি নিশ্চিন্ত। আজকে ঋতুজার খুব আনন্দের দিন। সন্ন্যাসী খুব ফ্রি লাগছে, ওর নিজেকে ভীষণ ফ্রি লাগছে। সন্ন্যাসী নিজেই একবার আওয়াজ দিল ঋতুজাকে যে, ওঠো, আমি বরং চা করি, আজকে একটু চা খাও, আর অপুকে ডাকো, একটু বাজারে যাই, অনেক দিন বাজারও যাওয়া হয় না। সন্ন্যাসী যেন আজকে কত ফুরফুরে, কত আনন্দ। এইবার ঋতুজা উঠবে, আর উঠে গিয়েই কিন্তু কিন্তু কেউ উঠছে না কেন? অনেকক্ষণ ধরেই কিন্তু সন্ন্যাসী ওদেরকে ডেকে যাচ্ছে যে, ঋতুজা ওঠো, চা খাবে তো? হে ঋতুজা ওঠো, আমাকে চা করে দেবে না, নাকি আমি চা করে দেবো? দরজাটাকে ভেজায়, ভেজিয়ে একবার বাইরে চলে যায়, আবার কি যেন একটা চিন্তা করে ভেতরে আসে। সেদিন সন্ন্যাসীর পরনে ছিল একটা কটকি কাপড়ের পাঞ্জাবি আর একটা ট্রাউজার। একটা হাতা গোটানো, তো একটা হাতা ছেড়ে রাখা রয়েছে। যে হাতাটা গোটানো, সেই হাতেই সিগারেটটা জ্বলছে। দরজাটা ঘাটাং করে খুলে ও ঘরের ভেতরে ঢোকে। বাইরে সূর্যের আলো, কিন্তু ঘরটা অন্ধকার, টিমটিম করে জ্বলছে ভেতরের লাইটটা। তখনও যতটুকু আলোতে বোঝা গেল, তাতে ইস, এ কি অবস্থা, এ কি করেছে সন্ন্যাসী? সারা ঘরের মেঝেতে তখন ঠিক ঠিক করছে রক্ত, বিছানাতে রক্ত। সন্ন্যাসী ঢুকে বিশাল অট্টহাসে তখন হাসছিল, বিশাল অট্টহাসে হাসছিল, আর ওর গলা দিয়ে একটাই শব্দ ভেসে আসছিল, এইবার শান্তি পেলাম, অনেক শান্তি, অনেক রক্ত, অনেক রক্ত, অনেক রক্ত, আর এই রক্তের স্বাদ অনেক অনেক ভালো। ওর এক হাতে তখন সেই ছোট্ট অপুর এক টুকরো হাত। রাত্রির বেলা এই সন্ন্যাসী বটি দিয়ে, দা দিয়ে, লাস্টে যখন আর কোনোভাবে হচ্ছিল না, তখন সেই সবজি কাটার মেশিনারিস ছুরি দিয়ে পর্যন্ত কাঠের ভেতরে হাতগুলোকে ঢুকিয়ে টুকরো টুকরো করে পিস করেছে, যেভাবে যেভাবে একটা আলু কাটা হয়, ঠিক সেইভাবে ছোট্ট ছোট্ট অপুর হাতগুলোকে কেটেছিল, ঋতুজার হাতগুলোকে কেটেছিল। যখন ঋতুজার পাগুলো কাটা যাচ্ছিল না, তখন দা দিয়ে কুপিয়েছিল। আঙুলগুলোকে আস্তে আস্তে করে ফার্স্টে কেটেছিল। যখন কাটা যাচ্ছিল না, তখন ছুরিটাকে রেখে ওপরে হাতুড়ি দিয়ে দিয়ে ঠুক ঠুক করে সেগুলোকেও কেটেছিল। লাস্টে যখন গলার নলির কাছে আসে ছুরিটা, তখন সেইখানে অনেকবার চিন্তা করছিল যে লাগবে না তো ঋতুজার, ছুরিটাকে যদি, এ বাবা, যদি কেটে যায়, যদি রক্ত বেরোয়, না 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 না, এরমভাবে কাটবো না, বরং বটি দিয়ে এক খোপে কেটে দিই। একটা খোপ মারলেই গলার থেকে দেহটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তখন সেইখান থেকে পিনকি দিয়ে রক্ত বেরোবে, কি দারুণ লাগবে না? হ্যাঁ, ঋতুজার মাথাটা মেঝেতে পড়েছিল, আর দেহটা হাত পা ছড়িয়ে বিছানায়, আর সেই রক্তটা হাতের মধ্যে নিয়ে সারা পাঞ্জাবির গায়ে মাখছিল, ততক্ষণে দেওয়ালের মধ্যে মাখছিল। কিভাবে মুছবে ভেবে উঠতে পারছিল না সন্ন্যাসী। একটা অদ্ভুত রকমের রক্তাক্ত পরিবেশ তখন
ঘরের ভেতর। একবারের জন্য মুখ ঘুরে তাকাতেই দেখে ছোট্ট অপুর চোখটা ওর দিকে তাকিয়ে আছে। ও অপুর কাছে এসে বলে আবার মাথায় হাত দিয়ে, অপু, অপু। ও বাবা, অপুর তো মাথাটাই ওর হাতে চলে এসছে। ও তো খেয়ালই ছিল না। যদিও অপুকে কাটতে বেশি সময় লাগেনি আমার, লাগেনি, একদম লাগেনি। অপু তোর লাগেনি তো? এই কথাটা বলতে বলতে এক নিমেষে দৌড়ে এসে ঝাঁপ মারে সেই কুয়োর মধ্যে। একটা মুহূর্তে ফ্যামিলিটা শেষ শেষ হয়ে গেল। একবারও কেউ টের পর্যন্ত পেল না। খালি সেদিন সাক্ষী ছিল ওই অন্ধকারের মধ্যে ঝোঁক করে বসে থাকা কোনো এক অশরীরী আতঙ্ক। কতটাই নৃশংস হতে পারে যে রাত্রিরের আধারে যখন সেই লাইন পার দিয়ে হাঁটতে হাঁটতে সন্ন্যাসী আসছিল আসছিল আসছিল। কেনই বা সেদিন কেউ দাঁড়ালো? কেনই যে ওর মোবাইলটা অফ হলো? আর কেনই বা সেদিন কেউ বাস রুট ধরেছিল? কিন্তু এই আফসোসের প্রশ্নগুলো করার মতো সেদিনকে বা এখন আর কেউ রইল না। গল্পটার কিন্তু শেষটাই কিন্তু সব শেষ হয়ে গেল। তাই সব গল্পের কিন্তু শেষ কোনোদিনও ভালো হয় না। শেষ করে দিল, একেবারে নিমেষের মধ্যে শেষ করে দিল সন্ন্যাসীর, ঋতুজার দুজনের ছোট্ট একটা স্বপ্ন, সেই অপুকে নিয়ে একটা ছোট্ট ঘরের ভেতরে। দুঃখী সংসারেও আনন্দের যেখানে ছোঁয়া ছিল, যেখানে একদিনকে সূর্য উঠত আনন্দে, যেখানে একদিনকে হাওয়া খেলে যেত সুখে, যেখানে তার স্ত্রী অপেক্ষা করে থাকতো কখন স্বামী ঘরে আসবে, যেখানে তার সন্তানটা শুধুমাত্র বসে থাকতো যে বাবার কোলে কখন উঠবে আর খিলখিলিয়ে উঠবে, সেই হাসিটা পর্যন্ত কেউ একজন কেড়ে নিল। তার অতৃপ্ত বাসনাটা মেটানোর জন্য। সব শেষ, শুধু রক্ত ছাড়া আর কিচ্ছু রইল না। ভিউয়ার্স, এবারের গল্পটা অন্যান্য বারের থেকে একটু আলাদা রকমভাবে আমি আর মৃদাঙ্গ তৈরি করেছি। জানি না কতটা উপস্থাপনা বা কতটা আতঙ্ক আপনাদেরকে দিতে পারলাম, বাট আশা করি আপনাদের হয়তো কোনো একটা জায়গায় গিয়ে ভাবতে অনেক কিছু আপনাদেরকে সাহায্য করবে। তবে হ্যাঁ ভিউয়ার্স, একটা কথা বারবার বলি, আতঙ্ক কিন্তু যখন তখন যেখানে খুশি কিন্তু সত্যি তাই লুকিয়ে থাকে। তাই রাতের অন্ধকারকে সবসময় যেমন অবহেলা করবেন না, সেরকমভাবে রাত্রিরের বাড়ি ফেরাটাকেও সেরকমভাবে হালকাভাবে নেবেন না। আসলে একবার অন্তত পেছন ঘুরে দেখে নেবেন, আর কবজি ঘুরিয়ে হাত ঘড়িটা দেখে নেবেন যে কটা বাজলো। নমস্কার, আবার দেখা হবে। আবার শোনাবো মৃদাঙ্গ এবং আদিত্যর কণ্ঠে ব্ল্যাক ইনভেনশন।